মেমসাহেবের পিয়ানো। সালটা ১৯৪৭। দেশ স্বাধীন হয়েছে মাত্র কিছুদিন আগে। ব্রিটিশরা পাততাড়ি গুটিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু তাদের ফেলে যাওয়া এক মস্ত বড় সাহেবী বাংলো বাড়ি এখনও একাই দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। দেশভাগের আগে এই বাড়িতে এক ইংরেজ দম্পতি থাকতেন, মিহি জনসন আর তাঁর স্ত্রী ক্রিস্টিনা। এলাকার মানুষ ফিসফিস করে বলত, মেমসাহেব ক্রিস্টিনা এদেশের মাটিকে বড্ড ভালোবাসতেন। কিন্তু দেশভাগের ঠিক মুখে স্বামী স্ত্রীর মধ্যে কি এক তীব্র অশান্তি হয়, আর এক রাতে মেমসাহেব এই বাংলোর দোতলার হলঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই নাকি বাড়িটা অভিশপ্ত আর পরিত্যক্ত। তখন পড়ন্ত বিকেল। চারিদিকের আকাশ জুড়ে একটা মন খারাপ করা সিঁদুরে মেঘের আভা। চার বন্ধু রেনু, সমীর, অলোক আর নিখিল এসে বসেছিল সেই জনমানবহীন বাংলো বাড়ির নিচে এক চিলতে ভাঙা লনের ঘাসে। সমীর বাড়িটার বড় বড় খিলান আর সাহেবী আমলের থামগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবা যায় এই সেদিনের কথা। এখানে কত বুটের আওয়াজ, কত সাহেবী হুকুমত চলত। আজ সব শেষ। দেশ স্বাধীন, আর এই বাড়িটাও আজ ফাঁকা। কথা বলতে বলতে কখন যে সূর্যটা দিগন্তে ডুবে গেল, চার বন্ধু টেরই পেল না। পশ্চিম আকাশের লালচে আভা মিলিয়ে গিয়ে চারদিক গ্রাস করল এক গভীর, নিশ্ছিদ্র অন্ধকার। চারিদিকের বাতাসটা হুট করে কেমন যেন ভারী আর হিমশীতল হয়ে উঠল। ঠিক তখনই সেই নিঝুম অন্ধকার চিরে বাংলোর দোতলা থেকে একটা অদ্ভুত, করুণ শব্দ ভেসে এল, ঠিক যেন কেউ পিয়ানোতে একটা বিষণ্ণ সুর তুলল। কৌতূহল সামলাতে না পেরে প্রথম বন্ধু অর্থাৎ রেনু বলল, আমি একটু ওপরে গিয়ে দেখে আসছি কিসের শব্দ। বাকিরা বারণ করার আগেই রেনু বাংলোর খোলা সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। সে সিঁড়ি বেয়ে ধীর পায়ে দোতলায় উঠল, চারপাশটা ভালো করে খুঁটিয়ে দেখল। কিন্তু পুরো দোতলাটা ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিচ্ছু নেই। রেনু একটু হতাশ হয়েই নিচে নেমে এল এবং বন্ধুদের বলল, ধুর, কিচ্ছু নেই ওপরে, পুরো ফাঁকা, তোদের মনের ভুল। দ্বিতীয় বন্ধু সমীরও নিচের অন্ধকার লনে দাঁড়িয়ে ওপরের জানলার দিকে ভালো করে তাকাল, কিন্তু সে ও জানলার ওপাশে কোনো আলো বা কোনো অবয়ব দেখতে পেল না। চারপাশটা আগের মতোই নিষ্পন্দ। কিন্তু ৩ নাম্বার বন্ধু অর্থাৎ অলোকের মন মানল না। সে বলল, রেনু দেখতে পায়নি মানেই যে ওখানে কিছু নেই তা তো নয়, আমি নিজে গিয়ে দেখব। এক অদ্ভুত, অদৃশ্য টানে অলোক এবার একা একা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। কাঠের সিঁড়িগুলো তার পায়ের চাপে ক্রিচ-চচ শব্দ করে উঠছিল। দোতলায় পৌঁছে সে দেখল হলঘরের মস্ত বড় কাঠের দরজাটা সামান্য একটু ফাঁক হয়ে আছে। ভেতরটা একেবারে নিচ্ছিদ্র অন্ধকার। অলোক তার বুকের ধরফড়ানি চেপে সাহস জোগাড় করে দরজার সেই সরু ফাঁকটায় চোখ রাখল। ভেতরে কোনো পিয়ানো বাজছে না, কেউ কোথাও নেই। কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে হুট করে একটা অদ্ভুত, তীব্র লাল বর্ণের আলো দপ করে জ্বলে উঠল। অলোক দরজার ফাঁক দিয়ে আরও একটু ভালো করে লক্ষ্য করতেই ভয়ে তার শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেল। ওটা কোনো সাধারণ আলো ছিল না, ওটা ছিল মেমসাহেব ক্রিস্টিনার সেই রক্তবর্ণ চোখ জোড়া। অন্ধকারের ভেতর থেকে তার সেই জ্বলন্ত লাল চোখ দুটো সরাসরি দরজার ফাঁক দিয়ে অলোকের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। মেমসাহেবের সেই রক্তবর্ণ চোখের তীব্র ভয় আর সহ্য করতে না পেরে অলোক আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে আর থাকতে না পেরে উল্টো ঘুরে সিঁড়ি দিয়ে হড়মুড় করে নিচে নামতে শুরু করল। আতঙ্কে তার পা কাঁপছিল। প্রায় পড়তে পড়তে কোনোমতে সামলে নিয়ে সে এক ছুটে বাংলোর বাইরে লনে চলে এল। অলোকের ফ্যাকাশে মুখ আর কপালে জমে থাকা ঠান্ডা ঘাম দেখে বাকি বন্ধুরা চমকে উঠল। রেনু তার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে রে অলোক? ওপরে কি দেখলি? অলোক কোনো কথা বলতে পারছিল না, শুধু হাঁপাচ্ছিল আর হাত দিয়ে দোতলার জানলাটার দিকে ইশারা করছিল। বন্ধুরা যখন ওপরের দিকে তাকাল, তখন তারা দেখল এতক্ষণ যে জানলাটা একদম অন্ধকার ছিল, সেখানে এখন সেই লাল বর্ণের আলোটা দপদপ করে জ্বলছে, আর কাঁচের ওপাশে একটা সাদা গাউন পরা ছায়া যেন জানলার দিকে এগিয়ে আসছে। পালা, এখনই পালা এখান থেকে, অলোক কোনোমতে চিৎকার করে উঠল। আর এক মুহূর্ত নষ্ট না করে চার বন্ধু বাকি জায়গাটা পরিত্যাগ করে রাতের সেই গভীর অন্ধকারের বুক চিরে মরণপণ দৌড় লাগাল। পেছনের বাংলো বাড়ি থেকে তখন মেমসাহেবের সেই খিলখিল করা তীক্ষ্ণ হাসির আওয়াজ বাতাসে ভেসে আসছিল। তারা যখন দৌড়ে অনেক দূরে
গ্রামের চেনা রাস্তার আলো এসে পৌঁছাল, তখন সবার বুকে যেন প্রাণ ফিরে এল। ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু সেই রাতে 4 বন্ধু বুঝতে পেরেছিল, সেই পুরনো বাংলোর খাঁচায় মেমসাহেব ক্রিস্টিনার আত্মা আজও পরাধীন হয়েই আটকে আছে।